থার্ড এপিসোডের শুরুতে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। রেহানার মৃত্যুর পর একদিন ওয়াহেদা এসে মল্লিকা জানকে বলে, রেহানা আপার মহলটা এবার তুমি আমার নামে লিখে দাও। শাহী মহল তো তুমি নিয়ে নিয়েছো, তাই রেহানা আপার মহলটাই আমাকে দাও। মল্লিকা জান বলে, কোন মহল কাকে দেব সেটা পরে ভাবা যাবে, এখন আমি কাউকেই কোনো মহল দেব না। এবার ওয়াহেদা বলে, আমাকে ওই মহলটা না দিলে আমি সবাইকে বলে দেব আসলে তুমি রেহানা আপাকে খুন করেছো। তবে এটা শুনে নবাব জুলফিকার রাগে একটা কলম দিয়ে ওয়াহেদার মুখে আঘাত করে, আর এই আঘাতে ওয়াহেদার একটা গাল খুব গভীরভাবে কেটে যায়। জুলফিকার বলে, এরপর থেকে সে যদি রেহানার ব্যাপারে আর কোনো কথা বলে তাহলে সে ওয়াহেদাকেও একেবারেই মেরে ফেলবে। এই ঘটনার পর থেকে ওয়াহেদা মনে মনে মল্লিকা জানকে ঘৃণা করা শুরু করে। জুলফিকারের সেই আঘাতের জন্য তার মুখে একটা পার্মানেন্ট দাগও হয়ে যায়। কাহিনী বর্তমানে এলে দেখা যায় মল্লিকা জান কোর্টে যাচ্ছে। সে ওয়াহেদাকে বলে, ফারিদান আবার ফিরে এসেছে। এবার ফারিদান চেষ্টা করবে আমার বিরুদ্ধে চলা মামলাটাকে তার নিজের দিকে নেয়ার জন্য, কিন্তু তুই আমার পক্ষে সাক্ষী দিবি। ওয়াহেদা বলে, তাহলে আজকে রেহানা আপার মহলটা আমার নামে লিখে দাও। মল্লিকা বলে, আগে কোর্টে তো চল, না হলে সেই মহল আমাদের কারোরই থাকবে না, কারণ এই মহলের আসল উত্তরাধিকারী এখন ফারিদান। মল্লিকা যেন কোর্টে আসে, কিন্তু তার অহংকারের জন্য সে কাউকে যেন তোয়াক্কা করছে না। সে তার কথার মারপ্যাচ দিয়ে পুরো কেসটাকে একেবারে ঘুরিয়ে দেয়। আসলে এই কেসটা হলো রেহানার মহলটার জন্য, যেটা একজন নবাব রেহানাকে উপহার হিসেবে দিয়েছিল। রেহানাকে খুন করার পর মল্লিকা জানি এই মহলটাকে কবজা করে রেখেছে। তবে এই কেসটা জিতে গেলেও মল্লিকা জান মহলটা সেই নবাবকেই ফিরিয়ে দেয়। এটা দেখে তো ওয়াহেদা খুব বেশি রেগে যায়। সে মল্লিকা জানকে এসে বলে, তুমি তো মহলটা আমাকে দেবে বলেছিলে। মল্লিকা বলে, ফারিদান নিশ্চয়ই রেহানার মহলটা নেয়ার জন্য কোর্টে যাবে, আর সে একবার কোর্টে কেস করলেই মহলটা ফারিদানকেই দিয়ে দিতে হবে। কিন্তু আমি কখনোই ফারিদানের কাছে তো হারতে পারবো না, তাই আগে থাকতেই মহলটা নবাবকেই ফিরিয়ে দিচ্ছি। সেদিন রাতে মল্লিকা জান জানতে পারে রেহানার মহলে কেউ একজন থাকার জন্য এসেছে, আর সে সবাইকে মিষ্টি বিলাচ্ছে। এক দাসী এসে তাকে বলে, একবার আমাদের প্রতিবেশীকে আপনি দেখা দিয়ে আসুন, না হলে তো সে না জানি কি মনে করতে পারে। তাই মল্লিকা জান যখন তার প্রতিবেশীকে দেখার জন্য বারান্দায় আসে, সে তো একেবারেই চমকে যায়, কারণ রেহানার মহলে তখন ফারিদান দাঁড়িয়েছিল। এটা দেখেই মল্লিকা জানও বুঝে যায় ফারিদান কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য নিয়ে মহলটা নিজের নামে লিখিয়ে নিয়েছে। এর পরের দিন ওস্তাদজি ফুল নিয়ে ফারিদানের সাথে দেখা করতে আসে। ওস্তাদজি ফারিদানকে বলে, আমি এই হীরামান্ডিতে সবার খোঁজ খবর রাখি, তুমি যদি চাও তাহলে আমি তোমার দলে আসতে পারি, এতে তোমারই কিন্তু লাভ হবে। ফারিদান ওস্তাদজিকে বলে, আমি মল্লিকা জানের থেকে সবকিছু কেড়ে নিতে চাই, কারণ 25 বছর আগে সে আমার মাকে খুন করেছিল। এই সুযোগে ওস্তাদজি এবার ফারিদানের কাছে মল্লিকা জানের নামে চুগলি করা শুরু করে। ওস্তাদজি বলে, মল্লিকা জান চায় তারপরে তার ছোট মেয়ে আলম হীরামান্ডির হুজুর হবে, কিন্তু আলম তো তাওয়াইফ হতেই চায় না। ফারিদান বলে, তাহলে এই আলমই আমার কাজে লাগবে। এদিকে দেখা যায় আলম সাইমা আবার লাইব্রেরিতে এসেছে। আলম লাইব্রেরিয়ান নওয়াজকে বলে, আপনার লাইব্রেরিতে যে ছেলেটা কাজ করে আমি তার টাকা ফেরত দিতে এসেছি। আগেরবার তো সেই ছেলেটাই বইয়ের দাম দেওয়ার জন্য আমাকে টাকা দিয়েছিল। নওয়াজ বলে, আরে না না, উনি তো সেদিন আপনার সাথে মজা করছিলেন। উনি হলেন অনেক বড় একজন নবাবের একমাত্র ছেলে। সাইমা জিজ্ঞেস করে, তাহলে এই নবাবকে কোথায় খুঁজে পাবো? নওয়াজ বলে, নবাবদের যেখানে পাওয়া যায়, দাওয়াতে, ক্লাবে বা কোনো মেহফিলে। এদিকে দেখা যায় বালবীর তাজদারকে নিয়ে একটা সমাবেশে এসেছে, যেখানে হায়দার স্বদেশী আন্দোলনকারীদের সামনে ভাষণ দিচ্ছিল। হায়দার সবাইকে বলে, আপনাদের কারো যদি নিজের জীবন দিতে বা কারো জীবন নিতে ভয় লাগে তাহলে আপনারা স্বদেশী আন্দোলনের পথ থেকে চলে যান। হায়দারের এমন ভাষণ শুনে তাজদারও বেশ প্রভাবিত হয়। অন্যদিকে দেখা যায় ওস্তাদজি কয়েকজন মেয়েকে নিয়ে ফারিদানের কাছে এসেছে। ওস্তাদজি ফারিদানকেও একটা গোপন খবর দেয় যে মাল্লিকা জান আলমের নাতুত্রাইয়ের দিন তাজদারকেও শাহী মহলে আমন্ত্রণ জানাবে। এটা শুনে ফারিদান বলে, আলম আর তাজদারকে একসাথেই থাকতে দিন, কারণ তারা তো একজন আরেকজনকে ভালোবাসে, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে নিজে থেকেই সবকিছু ধ্বংস হয়ে যায়। ওস্তাদজি জিজ্ঞেস করে, তাহলে আপনি কাকে আপনার নবাব বানাবেন? ফারিদান বলে, ওয়ালি মোহাম্মদ, যে এখন বিব্বজানের সাথে আছে। এটা বলেই ফারিদান ধ্বংসের নেশায় জোরে জোরে হাসতে থাকে। এদিকে আলম এসে বিব্বজানকে বলে, আজ নবাব ওয়ালির মহলে যে মেহফিল আছে আমিও সেখানে যেতে চাই। বিব্ব বলে, তোমার তো এসব মেহফিল ভালোই লাগে না, তাহলে আজ নিজে থেকে কেন যেতে চাইছো? তখন একজন দাসী বলে, আমাদের আলম একজন নবাবের প্রেমে পড়েছে,
তাই তো সে সেই নবাবকে খুঁজতেই মেহফিলে যেতে চায়। বিব্বজান এটা শুনে আলমকে টিজ করতে থাকে যে আমাদের আলম তো তাহলে বড় হয়ে গেছে, তাই তো তুমি সব জায়গায় তোমার স্বপ্নের নবাবকেই খুঁজে বেড়াচ্ছ। সেদিন রাতে ফারিদান নবাব ওয়ালির সাথে দেখা করার জন্য মেহফিলে চলে আসে। ফারিদান ওয়ালির সাথে ভাব জমাচ্ছে দেখে বিব্ব এসে তাকে জিজ্ঞেস করে, তো এবার কি আপনি আমার সবকিছু চুরি করবেন নাকি? ফারিদান বলে, চুরি না তো একেবারে ডাকাতি করব। আমি তো নবাব ওয়ালিকে তোমার সামনে থেকেই নিয়ে যাব, যদি থামাতে পারো তাহলে থামিয়ে দেখাও। এটা শুনে বিব্ব নবাব ওয়ালিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার ফারিদান তার মেইন টার্গেট আলমের কাছে আসে। সে আলমকে মিষ্টি মিষ্টি কথা বলে তার মন ভোলাতে থাকে। ফারিদান বলে, আমি জানি তুমি নবাব তাজদারকে ভালোবাসো, চলো আমি তোমাকে তার সাথে দেখা করিয়ে দিচ্ছি। আলম বলে, আমার তো ওনার সাথে আগে দুবার দেখা হয়ে গেছে। ফারিদান বলে, দুবার দেখা হওয়াতেই তাকে মন দিয়ে দিয়েছ? আলম বলে, মন দিয়ে দিয়েছি, আর তার সাথে রুমালও। এবার ফারিদান বলে, তাহলে এক কাজ করো, কাল তুমি হীরামান্ডির দরগায় গিয়ে চোখ বন্ধ করে খোদার কাছে তাজদারকে চেয়ে নাও। যখন তুমি চোখ খুলবে সে তোমার সামনেই দাঁড়িয়ে থাকবে। আলম বলে, আর যদি উনি না আসেন তাহলে? ফারিদান বলে, তাহলে আমি আমার নামই বদলে ফেলবো। তখনই ওস্তাদজি ফারিদানের কাছে একজন নবাবকে নিয়ে আসে। ফারিদান নবাবের সাথে কথা বলছে, তখনই দেখা যায় তাজদারের নজর পড়ে আলমের ওপর। এবার তাজদার আলমের সাথে কথা বলতে আসে। আলম ও তাজদার অনেক সময় ধরে একজন আরেকজনের সাথে কথা বলে। এরপর ফারিদান তাজদারের কাছে এসে তাকেও তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু তাজদার যখন ফারিদানের কোনো কথায় পাত্তা না দিয়ে চলেই যাবে, তখন ফারিদান বলে, আপনি যাকে খুঁজছেন তাকে দেখার জন্য কাল হীরামান্ডির দরগায় চলে যান। তাজদার প্রথমে ফারিদানের কোনো কথাই বিশ্বাস করে না। তখন ফারিদান বলে, একবার গিয়েই দেখুন, আল্লাহর ঘর থেকে কেউই খালি হাতে ফিরে আসে না। পরের দিন আলম ফারিদানের কথা মতো দরগায় আসে। সে দরগায় দোয়া করে তাজদারের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই দেখা যায় তাজদারও দরগায় এসে আলমের সাথে দেখা হওয়ার জন্য মানত করছে। আর এই সবকিছু ফারিদান মহলে বসেই দূরবীন দিয়ে দেখছিল। কিন্তু দরগায় এত ভিড়ের মধ্যে আলম ও তাজদারের আর দেখাই হয় না। তাই আলম তো মন খারাপ করে ফারিদানকে এসে বলে, আপনি যে বলেছিলেন তাজদার আসবে কিন্তু সে তো আসেইনি। ফারিদান তাকে বলে, আমার কথা কখনো মিথ্যে হয় না। সে দূরবীন দিয়ে আলমকেও দেখায় যে তাজদার আসলেই দরগায় এসেছে। এটা দেখেই আলম তখনই দৌড়ে তাজদারের সাথে দেখা করতে যায়, কিন্তু তাজদার ততক্ষণে দরগা থেকে চলে গেছে। তবে এভাবেই ফারিদান তার চাল চেলে আলমের বিশ্বাস জিতে নেয়। এর পরের দিন ফারিদান ওস্তাদজিকে বলে, আমি ইংরেজ অফিসার অ্যালেস্টারের সাথে দেখা করতে যাচ্ছি। অ্যালেস্টার হলো সেই অফিসার যাকে মল্লিকা জান অনেক অপমান করে তার মহল থেকে বের করে দিয়েছিল। এরপর থেকে অ্যালেস্টার মল্লিকা জানের উপরে বদলা নেয়ার জন্য সুযোগ খুঁজছে। আর এই দুশ্মনীকে কাজে লাগিয়ে ফারিদান অ্যালেস্টারকে তার হাতের মুঠোয় আনতে চায়। ফারিদান অ্যালেস্টারের কাছে এসে বলে, আমি মল্লিকা জানের বিরুদ্ধে একটা রিপোর্ট লেখাতে চাই। 25 বছর আগে সে আমার মাকে খুন করেছিল। ফারিদান চায় 25 বছর আগের কেসটা নতুন করে আবার খোলা হোক। কিন্তু অ্যালেস্টার বলে, এত বছর আগের কেস রিওপেন করা তো এখন আর সম্ভবই না। এই কথা শুনে ফারিদান কান্না করার নাটক করতে থাকে। তাই অ্যালেস্টার ফারিদানকে পানি খেতে দেয়। ফারিদান তো এই সুযোগে অ্যালেস্টারের হাত ধরে তাকে ফাঁসানোর চেষ্টা করে। সে অ্যালেস্টারকে বলে, একদিন রাতে আপনি আমার মহলে আসুন, আপনাকে আমি সব কথা খুলে বলবো। অন্যদিকে নবাব জুলফিকার মল্লিকা জানের সাথে দেখা করতে আসে। জুলফিকার তো খুব বেশি টেনশনে আছে, কারণ এবার ফারিদান অ্যালেস্টারের সাথে মিলে রেহানার মার্ডার কেসটাকে রিওপেন করার চেষ্টা করছে। জুলফিকার মল্লিকা জানকে বলে, 25 বছর আগে আমি তোমাকে একটা ফাইল দিয়েছিলাম, ওই ফাইলটা কোথায় রেখেছ? সেই ফাইলে রেহানার মার্ডারের সব প্রমাণ আছে। ওই ফাইল যদি ফারিদানের হাতে চলে যায় তাহলে আমরা দুজনেই বরবাদ হয়ে যাব। জুলফিকার মল্লিকাকে ধমকি দিয়ে বলে, যদি ওই ফাইলটা কোনোভাবে বেহাত হয়ে যায় তাহলে সে মল্লিকা জানকেও জানে মেরে ফেলবে। এবার মল্লিকা জান তার সব দাসীদের দিয়ে পুরো মহলে সেই ফাইলটাকে খুঁজতে থাকে। তখন ওয়াহেদা এসে তাকে বলে, আপনি বলার পরেই আমি ফাইলটাকে তো কবেই পুড়িয়ে ফেলেছি। ওয়াহেদার এই কথা শুনে মল্লিকা যেন খুব খুশি হয়ে যায় আর তার ঘাড় থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে যায়। এদিকে দেখা যায় ফারিদান তার নাতুত্রাই সেরেমনির জন্য নতুন ড্রেস বানানোর মাপ দিচ্ছে। তখন ওস্তাদজি এসে ফারিদানকে হীরামান্ডির সবার গোপন খবরাখবর বলতে থাকে। ফারিদান ওস্তাদজিকে বলে, আমার নাতুত্রাই সেরেমনির খবরটা সব নবাবদের কাছে পৌঁছে দাও। এরপর সে ওস্তাদজিকেও একটা নথ পরিয়ে দেয় আর এটা দেখে ওস্তাদজি খুব খুশি হয়ে যায়।
পরের দিন ফারিদানের নাতোত্রাই সেরেমনির কথা শুনে সব কঠির হুজুরেরা এক হয়ে একটা মিটিং বসায়। মাল্লিকা জান সবাইকে বলে, ফারিদানকে আমি 9 বছর বয়সেই বিক্রি করে দিয়েছিলাম, তাহলে সে এখনো কুমারী কিভাবে থাকে? নাতোত্রাই সেরেমনি শুধুমাত্র কুমারী মেয়েদের জন্য করা হয়, তাই ফারিদানের নাতোত্রাই হবে না। কিন্তু ফারিদান বলে, আমি আমার নাতোত্রাই সেরেমনি তো করবই। তখন ফারিদান এখনো কুমারী আছে কিনা সবাই সেটা চেক করতে চায়। এই কথা শুনে ফারিদান খুব রেগে গিয়ে বলে, না, সে কুমারী নয়, কিন্তু তারপরেও কাল সে নিজের নাতোত্রাই সেরেমনি করেই ছাড়বে। আর শুধুমাত্র কুমারী মেয়েদেরই নাতোত্রাই সেরেমনি করা হবে এই নিয়মটাও সে ভেঙে ফেলবে। এবার মাল্লিকা জান ফারিদানের নাতোত্রাই সেরেমনিকে বানচাল করার জন্য একটা প্ল্যান বানায়। সে বিব্বজানকে এসে বলে, কাল তোমার জীবনের শেষ মুজরা হবে, তাই কালকের জন্য তুমি ভালোভাবে তৈরি থেকো। শেষ মুজরার কথা শুনে বিব্ব তো একেবারে চমকে যায়। সে মাল্লিকা জানকে বলে, তুমি তো জানো আমার গান শোনার জন্য কত নবাবেরা আসে, তারা আমার গানের রেকর্ডও বের করতে চায়, তাহলে কালই কেন আমার শেষ দিন হবে? মাল্লিকা জান বলে, কাল ফারিদান তার নাতোত্রাই সেরেমনি করবে, তাই কালই তোমার তাওয়াইফ হিসেবে শেষ দিন হবে, যাতে সব নবাবেরা তোমাকে শেষ সালাম দিতে আসে। এতে করে কাল ফারিদানের কাছে কোনো নবাবই যাবে না, আর তার অহংকার ও জেদের উচিত শাস্তি সে পাবে। বিব্বজান বলে, তাহলে আমার ওয়ালি সাহেবের কি হবে? তিনি তো এটা শুনলে খুব রেগে যাবে। তবে মাল্লিকা জানতো তার সিদ্ধান্তে অনড়। সে ফারিদানকে টেক্কা দেওয়ার জন্য নিজের মেয়েকেও কোরবানি দিতে পারে। এর পরের দিন দেখা যায় ওস্তাদজি ফারিদানের নাতোত্রায়ের জন্য সব নবাবদের ফারিদানের মহলে নিয়ে আসতে যায়, কিন্তু সব নবাবেরাই বিব্বজানকে শেষ সালামি দেওয়ার জন্য শাহী মহলে যাচ্ছে, কারণ কোনো তাওয়াইফের শেষ মুজরায় নবাবদের তাকে শেষ সালামি জানাতে হয়। এটাই হলো হীরামান্ডির নিয়ম। এদিকে মাল্লিকা জানও দেখে তার করা প্ল্যানটা কাজে লেগেছে। সব নবাবেরা বিব্বজানের মুজরা দেখতে আসে, আর অন্যদিকে ফারিদান তার মহলে সেজেগুজে একাই বসে আছে। মাল্লিকা জান ফারিদানের কাছে এসে দেখে সেখানে একজন নবাবও আসেনি। এটা দেখে সে ফারিদানকে খোঁচা দিয়ে বলে, আরে তোমার নাতোত্রায়ে তো একজনও এলো না, তবে আমি এসেছি তোমার নাচ দেখতে, তুমি আমার জন্য নাচো। মাল্লিকা জানের এমন কথা শুনে ফারিদান তো মনে মনে খুব বেশি রেগে যায়। তবে সে শান্তভাবেই মাল্লিকা জানকে বলে, আজকের দিনটা আপনার ছিল, তবে কাল আমারও দিন আসবে। আপনি আমার জন্য বিব্বজানের শেষ মুজরাটাও করিয়ে দিলেন, তার মানে তো আপনি আমাকে ভয় পান। একদিন এমন আসবে যেদিন আমি আপনার জায়গায় বসবো, আর আপনি সবকিছু দেখা ছাড়া কিছুই করতে পারবেন না। এই সব শুনে মাল্লিকা জান রাগে সেখান থেকে চলে যায়। এদিকে শাহী মহলে বিব্বজান তার শেষ মুজরা করছে। নবাব ওয়ালি বিব্বজানের এমন সিদ্ধান্তে খুব রেগে আছে, তবুও সে বিব্বকে শেষ সালামি দেওয়ার জন্য শেষবারের মতো বিব্বজানের নাচ দেখতে আসে। আর অন্যদিকে ফারিদান মাল্লিকা জানের কাছে হেরে গিয়ে মনে মনে খুব ক্ষেপে যায়। এটা দেখিয়েই শেষ হয় 3rd এপিসোড।